আরিশ হেলমেটটা হাতে নিয়ে এসে সারার সামনে দাঁড়ালো। সারাকে পুরোপুরি ভাবে একবার পর্যবেক্ষণ করে বিনয়ী সুরে সে বলল, আই এম এক্সট্রিমলি সরি। আপনার ড্রেসটা খারাপ হয়ে গেল। আই এম রিয়েলি সরি। সারা একদম বোম ফাটার মতো ফেটে পড়ল আরিশের কথা শুনে। সে দাঁতে দাঁত চেপে বলল, এটা সরি বলার মতো ভুল না। আচ্ছা, আপনি কি কানা? চশমা তো পরেছি আমি, বাট আপনার বাইক চালানোর ধরন দেখে মনে হচ্ছে আপনি সাক্ষাৎ একটা কানা। রাস্তায় যে এত বড় একটা গর্ত, তাতে পানি আছে, এটা আপনার চোখে পড়েনি? আরিশ প্রথমে সারার সাথে ভালো করে কথা বললেও এখন সারার কথাবার্তা শুনে আরিশের গা জ্বালা করতে লাগলো। সেও এবার খানিকটা রেগে বলল, হে মিস, হোয়াট এভার। আপনার সাথে ভদ্রভাবে কথা বললাম আমি, অথচ আপনি ইটস ওকে বলার বদলে উল্টো ঝগড়া করতে চাইছেন। সারা কোমরে হাত দিয়ে বলল, ফর ইউর কাইন্ড ইনফরমেশন, আমি মিস অফ হোয়াট এভার। আর আমি নামটাও বলছি না। যাই হোক, ভুলটা আপনি করেছেন, তাও আবার ছোটখাটো বললে মারাত্মক ভুল। সো ইটস ওকে বলার কোনো মানেই হয় না। এবার আপনি বলুন, আপনি এমন ড্রেস আপ নিয়ে কি কোনো ক্লাস করব? টেল মি। আরিশ পুরো উঁচিয়ে বলল, সেটা আমি কি করে বলবো? এটা আপনার প্রবলেম। আমি ভদ্রতার খাতিরে সরি বলতে এসেছিলাম, ব্যাস, আমার কাজ শেষ। বলে আরিশ ঘুরে নিজের বাইকের কাছে যেতে নিল। আরিশের এমন ভাব দেখে সারা প্রচন্ড রেগে গেল। সে আরিশকে পেছন থেকে ডাক দিল, ওই মিস্টার হোয়াইট শার্ট পরা ভাবলা, এদিকে আসুন। অর্থে এতক্ষণ সবটা নীরব দর্শকের মতো দেখে যাচ্ছিল। বান্ধবীকে ঝগড়া করতে দেখে তারও মনে ঝগড়া করার ইচ্ছাটা উকি দিল, কিন্তু তার সাথে এখন কে ঝগড়া করবে? তাই ঝগড়া না করতে পেরে সে চুপচাপ দাঁড়িয়ে ঝগড়া দেখবে। সারার এমন আজব সম্বোধন শুনে আরিশ বুড়ো যুগল কুচকে পিছু ফিরে তাকালো। আরিশের পেছনে তাকানো দেখে সারা আবারও বলল, বললাম কি, এদিকে আসুন, কথা আছে। আরিশ সারার কথা শুনেও না শোনার ভান করে চুপচাপ দাঁড়িয়ে রইল। সারার কথা শুনে তার শরীরের ভেতরে চরম অলসতা কাজ করছে। পা দুটো পিছনে ঘুরিয়ে কয়েক কদম হেঁটে যাওয়াটাকে নিতান্তই একটা দুর্বোধ্য কাজ বলে মনে হচ্ছে তার। আরিশের কোনো হেলদোল না দেখে সারা রাগে দাঁত কটমট করতে করতে আরিশের দিকে এগিয়ে গেল। তার মনে এখন রাগের আগ্নেয়গিরি ফাটছে। তার নিষ্পাপ মনটা ইচ্ছা পোষণ করছে পুরো রাস্তার মানুষজনের সামনে আরিশের কলার ধরে ঝাঁকিয়ে ঝাঁকিয়ে কথা বলতে। কিন্তু সে একটা ভদ্র ঘরের মেয়ে। রাস্তায় ঝগড়া করাটাও যেখানে খারাপ দেখায়, সেখানে এমন ইচ্ছে পোষণ করাটা যে খুব বাজে দেখাবে তা সে জানে। না চাওয়া সত্ত্বেও মনের তীব্র বিরক্তি আর রাগটাকে বের করার জন্য সে ঝগড়া করছে। এমনটা না করলে যে সে আজ মনোযোগ দিয়ে ক্লাস করতে পারবে না তা ভালো করে জানা আছে তার। আর সে সামনে গিয়ে ধমকে শুরু বলল, আপনি মানুষটা যে বড্ড বেয়াদব তো ভালো করে টের পাইয়ে দিলেন এই কাজে। আরিশ বিরক্তি নিয়ে বলল, আপনিও যে কেমন তা আপনি আপনার ব্যবহারের মাধ্যমে জানিয়ে দিলেন। আপনি কিন্তু বড্ড বাড়াবাড়ি করছেন। আমাকে এখন নতুন অ্যাপ্রন কেনার টাকা দিন, জলদি জলদি দিন। সারার কথা শুনে আরিশ চোখ বড় বড় করে বলল, পাগল নাকি? আমি কোন দুঃখে আপনার টাকা দিতে যাব? সারা স্বাভাবিকভাবে বলল, এই যে আমার সাদা অ্যাপ্রনটার কাদার দাগ ভরানোর দুঃখে টাকা দিতে যাবেন, তাড়াতাড়ি টাকা বের করুন দেখি, ক্লাসের জন্য দেরি হয়ে যাচ্ছে তো আমার। হাতে থাকা হেলমেটটা বাইকে রেখে দিয়ে আরিশ বলল, আপনি তো বড়ই আজব মেয়ে। একজন উডবি ডক্টর হয়ে সাধারণ মানুষের সাথে এমন ব্যবহার করছেন। সারা চোখ দুটো ছোট ছোট করে বলল, যে যেমন তার সাথে তেমন ব্যবহারই মানুষ হয়। আপনি তখন এত ভাব দেখালেন বলেই আমার কাছ থেকে এমন ব্যবহার পাচ্ছেন। তাও আমাকে থ্যাঙ্কস বলুন যে আপনার সাথে বেশি খারাপ ব্যবহার করিনি আমি।
পাগল নাকি? আমি কোন দুঃখে আপনাকে টাকা দিতে যাব? আহা, আচ্ছা, তখন না হয় আমি ভাব দেখালাম বলে আপনি এমন ব্যবহার করলেন। এখন কিন্তু প্রথমে তো আপনার সাথে ভালো করে কথা বলেই সরি বললাম, তারপরেও তো আপনি ঝগড়ার মুডে কথা বললেন, সেটা কি? ওইটা আমার রাগ ছিল। আপনি কি সুন্দর করে কাদা পানি ছিটিয়ে দিলেন আমার জামা কাপড়ে, তো আমার কি রাগ হবে না? আমি এখন চিন্তা করছি আমি কি করে এটা নিয়ে কলেজ ঢুকবো। অ্যাপ্রন খুলেও যেতে পারবো না, কারণ স্যাররা দেখলে বকবে। আমার পরেও যেতে পারবো না, মানসম্মানের ব্যাপার স্যাপার। এবার আমাকে উপায় বলুন, কি করবো আমি? আরিস কথার তোয়াক্কা না করে বাইকে উঠতে উঠতেই বলল, আমি জানি না, সেটা আপনার বিষয়। বলে আরিস বাইক স্টার্ট করতে যাবে, তার আগেই সারা তাড়াতাড়ি করে বাইকের চাবিটা খুলে নিল। আরিস রেগে সারাকে বলল, এসব কি ধরনের ব্যবহার? আমার বাইকের চাবিটা দিন, জলদি জলদি। সারা চাবিটা হাতের মুঠোয় শক্ত করে ধরিয়ে বলল, আগে আমাকে ক্ষতিপূরণ দিন, তারপর। 1 মাসও হয়নি নতুন অ্যাপ্রনটা কিনেছে, আর যে কাদা এর দাগ সহজে উঠবে না। সো নতুন অ্যাপ্রন কিনতেই হবে আমাকে। এবার ভদ্র ছেলের মতো আমাকে ক্ষতিপূরণ দিন তো। আরিস নাচর বান্দা, সে কোনো মতেই কোনো রূপ ক্ষতিপূরণ দেবে না। সে বুকে দুহাত গুজে বলল, ক্ষতিপূরণ আমি দিচ্ছি না, এটা জেনে নিন। এবার চুপচাপ আমাকে চাবিটা দিয়ে দিন, এছাড়া আর কোনো পথ খোলা নেই আপনার সামনে। সারা ভুরু উঁচিয়ে একবার আরিসের দিকে তাকালো, এরপর ব্যাগ থেকে লাল রঙের পার্মানেন্ট মার্কার বের করতে করতে বলল, ক্ষতিপূরণ দিবেন না সত্যি? আরিস অন্যদিকে তাকিয়ে ভাব নিয়ে বলল, হুম। আচ্ছা ঠিক আছে, এই নিন আপনার বাইকের চাবি। বলি সারা আরিসের দিকে বাইকের চাবি এগিয়ে দিল। নিজের জয় আর সামনের মানুষটার পরাজয় দেখিয়ে খুশিতে বুক ফুলিয়ে আরিস বিশ্বজয়ের একটা হাসি দিল। সারার কাছ থেকে চাবিটা নিয়েই বলল, বলেছিলাম যে আপনার সামনে আর কোনো পথ খোলা নেই, সেই তো শেষমেশ চাবিটা দিতেই হলো। শুধু শুধু কথাবার্তা বলে দুজনেরই সময় নষ্ট হলো। বলে সে বাইকের ভেতর চাবিটা ঢোকাতে লাগলো। মার্কারের হেডটা খুলে সারা আস্তে আস্তে বলল, আমার ক্ষতি করে ক্ষতিপূরণ না দিয়েই চলে যাবেন? এটা কি করে হতে দিই আমি? বলে সে তাড়াতাড়ি আরিসের শার্টের হাতায় মার্কার দিয়ে জোরে জোরে ইচ্ছা মতো কয়েকটা দাগ দিয়ে দিল। এরপর ছোট ছোট পায়ে দ্রুত সে স্থান ত্যাগ করলো। সবকিছু এত তাড়াতাড়ি আরিসের চোখের পলকে হয়ে গেল যে সে তার ঠিকঠাক ধরতে পারল না। তার কাছে মনে হলো এটা কয়েক ন্যানো সেকেন্ডে ঘটে যাওয়া অনাকাঙ্ক্ষিত এক দুর্ঘটনা। তার বাইক স্টার্ট দিতে দেরি হলো, কিন্তু সারার কাজটা করতে দেরি হলো না। আরিস এখনো বাইকে থম মেরে বসে আছে, মাথা যেন তার কাজ করা বন্ধ করে দিয়েছে। কয়েক সেকেন্ড একদম নিশ্চুপ থেকে আরিস বাইকের গিয়ার জোরে চাপ দিয়ে বাইক স্টার্ট করলো। রাগে তার পুরো শরীর থরথর করে কাঁপছে। সারার উদ্দেশ্যে বেশ কয়েকটা বকা দিয়ে সে অফিসের রোডে চলে আসলো। এখন সে বাসায় গিয়ে শার্ট চেঞ্জ করবে, তারপর আবার অফিসে আসবে। সে সময়টুকু তার হাতে নেই, তাই নিরুপায় হয়ে সে অফিসে চলে আসলো। সারা, তুই কোথা থেকে এত সাহস পেলি রে? সব সুপ্ত অবস্থায় ছিল, আজকে বের হলো। আর মানুষজন ওখানে তেমন ছিল না তো, তাই আমার খুব একটা ভয় লাগেনি। আর রাগের মাথায় ভয়টাই পালিয়ে যায়। কি জানি বাবু, আমার ভয় পাওয়ার সিচুয়েশনে কখনো রাগ আসেনি, তাই জানিও না। আসলে জানিস, এখন তাড়াতাড়ি ক্যাম্পাসে পৌঁছে অ্যাপ্রনটা যতটুকু পারি পরিষ্কার করবো। আমার মনে হয় না দাগ পুরোপুরি ভাবে উঠবে। দেখা যাক। মাত্রই অফিস থেকে বের হলো আরিস নীরার কল পেয়ে। নীরা কল করে তাকে আর্জেন্টলি বের হতে বলেছে। বসুন্ধরা সিটি কমপ্লেক্সের সামনে এসে পৌঁছালো আরিস। সেখানে দাঁড়িয়ে নীরাকে কল দিল সে। কোথায় তুমি নীরা? এই তো আর 2 মিনিট। আচ্ছা, 2 মিনিটের জায়গায় 10 মিনিট সময় নিয়ে নীরা শপিং কমপ্লেক্সের সামনে পৌঁছালো।
নীরাকে কার থেকে নামতে দেখে আরিশ এগিয়ে এলো। নীরা কার থেকে বের হয়ে আরিসের হাত ধরে শপিং কমপ্লেক্সের ভেতরে ঢুকলো। বেশ কিছুক্ষণ পর আরিস চিন্তিত স্বরে জিজ্ঞাসা করলো, এত আর্জেন্টলি আসতে বললে কেন? নীরা মুচকি হেসে বলল, একটা কাজে। কি কাজে? ততক্ষণে নীরা আর আরিশ একটা শপের সামনে এসে দাঁড়ালো। নীরা আরিশকে এক প্রকার টেনিস শপটার ভেতরে নিয়ে গেল। সেখানে ডামের গায়ে পরানো একটা লাল কালো রঙের শাড়ির দিকে ইশারা করে নীরা বলল, এই শাড়িটা কিনে দেওয়ার কাজে। নীরার কথা শুনে আরিশ এক নজর শাড়িটা দেখে নিল। শাড়িটা দেখে বেশ দামি মনে হচ্ছে। আরিশ একটা শুকনো ঠোক গিলে নীরাকে জিজ্ঞেস করল, শাড়িটার প্রাইস কত? নীরা হাসি মুখে জবাব দিল, এই তো প্রায় 7,000। শাড়ির দাম শুনে আরিশের মাথায় যেন বাজ পড়ল। বিস্ময়কর এক উপাদান লাগছে তার কাছে এই শাড়িটা। সে আন্দাজ করেছিল শাড়িটা অনেক দামি হবে, কিন্তু এত দামি হবে সে ভাবেওনি। চেহারাটা তার ক্রমশ উদ্বিগ্নতায় ভরে গেল। আরিশের এই উদ্বিগ্ন ভাবটা নীরা দৃষ্টিপাত হলো না। সে তখনও হাসি মুখে দাঁড়িয়ে আছে। আরিশকে সে বলল, কিনে দাও এটা আমাকে। আগামী সপ্তাহে আমার এক কাজিনের বিয়ে, সেখানে এটা পরবো। এটা পরলে যে সবার দৃষ্টি কেন্দ্রবিন্দু আমি হব, এটা ভাবতে যে কি খুশি লাগছে বলে বোঝাতে পারবো না। নীরার এমন ডিমান্ড দেখে আরিশের ভিতরে এক ধরনের হাহাকার দেখা দিল। এমনিতেই তার চাকরির সমস্যা চলছে, টাকার খুব অভাব না থাকলেও অল্প স্বল্প অভাব চলছে। এর মাঝে এত টাকা দিয়ে শাড়ি কেনা নিতান্তই বোকামির কাজ হবে। আর প্রতিদিন নীরাকে নিয়ে বাইকে বের হওয়ার জন্য খরচ লেগেই থাকে। এর মাঝে এত টাকা দিয়ে শাড়ি কিনলে মাসটা চলতে যে অসুবিধা হবে তা জানা আছে আরিশের। কেবল মাত্র মাসের শুরু, তার আগেই এত খরচ বোকারা করে বলেই জানা আছে তার। বেশ কিছুক্ষণ চুপচাপ থাকার পর আরিশ নীরার হাত ধরে টেনে নিয়ে সব থেকে বেরিয়ে আসলো। আরিশের এমন হুটহাট কাজে নীরা বেশ অবাক হয়ে গেল। সে জিজ্ঞাসা করলো, কি হলো, বেরিয়ে এলে কেন? আরিশ অসহায় কণ্ঠে বলল, আমার পক্ষে এই শাড়িটা কিনে দেওয়া সম্ভব না। আরিশের কথা শোনা মাত্রই নীরা রাগে ফেটে পড়ল। সে রাগান্বিত স্বরে বলল, কিসের বয়ফ্রেন্ড তুমি যে গার্লফ্রেন্ডকে সামান্য একটা শাড়ি কিনে দিতে পারো না? নীরা, এটা মোটেও সামান্য না। 8,000 টাকা দিয়ে তোমাকে শাড়ি কিনে দেওয়া আমার পক্ষে একটুও সম্ভব না। নীরা এবার গলার আওয়াজ বাড়িয়ে বলতে লাগলো, তুমি জানো আমি কত আশা নিয়েছিলাম এই শাড়িটা কিনবো বলে। আমার ফ্রেন্ডদেরও বলা হয়ে গিয়েছে এর ব্যাপারে। তুমি তোমার বাবাকে বলো। পাগল তুমি! আমার বাবাকে বললে বলবে যে বয়ফ্রেন্ডের কাছ থেকে কিনে নিতে। আমার পক্ষে সত্যি সম্ভব না। কি সম্ভব তোমার পক্ষে? আমাকে একটু দামি আর হাই ক্লাসের কিছু কখনো গিফট করনি। আবার আমি চাইলেও তুমি দাওনি। এমন রিলেশনে কতদিন টেকা যায় বলো? আরিশ স্বাভাবিকভাবেই বলল, মানুষকে কিছু দেওয়া নেওয়ার জন্য রিলেশন করে, আর তোমাকে দেই না কারণ একে তো আমার হাতের অবস্থা রিসেন্টলি তেমন ভালো না। আর এসব আমার বউয়ের জন্য আমি হাসি মুখে কিনে দিতে রাজি আছি, তবে গার্লফ্রেন্ডের জন্য না। নীরা অবাক হয়ে বলল, তো তুমি কি আমাকে বিয়ে করবে না? বিয়ে করব না কেন? অবশ্যই করব। বিয়ের পর তুমি আমার বউ হবে, তখন তোমার সব ইচ্ছা পূরণ করব, তবে এখন না। তো বিয়ের আগে কি আমি কোনো ইচ্ছা পোষণ করব না? অবশ্যই করবে, তবে সেগুলো তোমার বাবা পূরণ করবে, আমি না। নীরা এবার রেগে চলে যেতে যেতে বলল, তোমার মতো ছেলের সাথে রিলেশন করাটাই সবচেয়ে বড় ভুল ছিল আমার। নীরার কথা শুনে আরিশ সেখানে ঠায় দাঁড়িয়ে রইল।
একদিকে সে যেমন নীরার শখকে পূরণ না করার জন্য কষ্ট পাচ্ছে, তেমন আর একদিকে নীরার কথাবার্তা ব্যবহার তাকে না বোঝার ক্ষমতা দেখে অবাক হচ্ছে। হঠাৎ তার মাথায় একটা প্রশ্ন বিদ্যুৎ গতিতে খেলে গেল। আচ্ছা, আমি কি ভুল মানুষকে এতদিন এত ভালোবেসেছি? অফিসের ডেস্কে মাথা নিচু করে বসে আছে আরিশ। সকাল থেকে মাথাটা প্রচন্ড যন্ত্রণা করছে তার। একদিকে যেমন মাথা ব্যথা, অন্যদিকে তেমনি জমানো কাজের প্রেশার। সব দিক দিয়ে চোখে সর্ষে ফুল দেখছে সে। আরিশের বসের পিয়ে আরিশের ডেস্কের কাছে এসে বলল, মিস্টার আদনান, আপনাকে বস ডাকছে, এখনই আসুন।